স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের সাথে রয়েছি আমি ঝুমুর বাড়ি। সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু এখন ইসরায়েল এবং ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন। আর স্বার্থে আঘাত করলে আবারও কঠোর জবাব দেওয়ার কথাও জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইতিহাসে প্রথমবারের মতো ইরানি হামলার প্রতিশোধ নিতে নানা উপায় খুঁজছে ইসরায়েল, সাজাচ্ছে বিভিন্ন পরিকল্পনা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের হামলার আশঙ্কায় নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন জানান, নিষেধাজ্ঞা অনুমোদন করা সহ আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ইরানের তেল রপ্তানির সক্ষমতা কমানোর চেষ্টা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েল অবশ্য এর আগেই ইরানের উপর আরও নিষেধাজ্ঞা দিতে বিশ্বের শক্তিশালী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ ৩২টি দেশে চিঠি পাঠিয়েছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। আমরা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি, এমনকি ক্ষুদ্র ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর, বিস্তৃত ও বেদনাদায়ক জবাব দেয়া হবে। ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন। তিনি এ সময় সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়লে তা বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইরানে হুট করে হামলা না চালানোর আহ্বান জানান সুনাক। অন্যদিকে চীন বলেছে, তারা বিশ্বাস করে ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে সক্ষম। মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও তারা সক্ষম। প্রতিবেদন আমরা দেখছিলাম এবং এই যে উদ্বেগ বিশ্বময় এবং বিশ্বময় এই উদ্বেগের প্রভাব কিন্তু বাংলাদেশে এসেও পড়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তেলের দাম নিয়ে সামনে বাড়তে পারে বা কমতে পারে, তেলের সংকট দেখা দিতে পারে, এই বিষয়ে আগাম প্রস্তুতির কথা বলেছেন। সে বিষয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আসলে পরিস্থিতিটা একটু বুঝে নিতে চাই। আমাদের সাথে শমশের মবিন চৌধুরী রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং ডক্টর আহসান এইচ মনসুর, অর্থনীতিবিদ এবং নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। দুজনকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আপনাদের দুজনকেই আমরা এই আলোচনায় রাখতে চাই এবং যে আলোচনাটা শুরু করতে চাই, আমরা শুনছিলাম যে এখানে পাল্টাপাল্টি হামলার উস্কানি দিচ্ছে, অর্থাৎ ইসরায়েলও বলছে তারা হামলা করবে, ইরানও বলছে তারা হামলা হলে আবারও পাল্টাপাল্টি হামলা করতে চায়। এই যে ইরানের যে এখানে স্বার্থ, এই স্বার্থটা কি দেখছেন আপনি? কারণ আমরা জানি যে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল, ইরান অস্থিতিশীল হলে, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হলে সকলেরই স্বার্থে আঘাত আনবে। ইরানের স্বার্থ এখানে শুধুই কি ফিলিস্তিনিদেরকে রক্ষা করা? শমশের মবিন চৌধুরী। ধন্যবাদ আপনাকে। এই যে গাজা উপরে যে ইসরায়েলি যে হামলা, এটা যেটা শুরুতেই অনেকেই আশঙ্কা করেছিল যে এটা ওই গাজা এবং ইসরায়েলের মধ্যে সীমিত থাকবে না, সীমাবদ্ধ থাকবে না, এটা আরো বিস্তৃত হবে, সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি চাক্ষুষ সাথে। এই যুদ্ধ যেটা ইসরায়েল, যুদ্ধ না মানে গণহত্যা যেটা ইসরায়েল গাজায় চালাচ্ছে, এই বিষয়টাকে কেন্দ্র করে সমস্ত বিষয়টা একটা বৈশ্বিক একটা রূপ নিয়েছে। আমি বলবো না বিশ্বযুদ্ধ, বাট বৈশ্বিক একটা রূপ নিয়েছে যখন ইরানের সঙ্গে ইসরায়েলের এই পাল্টাপাল্টি ইরানিয়ান যে কনসুলেট যেটা ডামাস্কাসে, সেটার উপরে ইসরায়েলের হামলা, যেখানে ইরানের কিছু সামরিক বেশ জ্যেষ্ঠ ব্যক্তি, দুজন বোধহয় কমান্ডার ওখানে প্রাণ হারিয়েছেন, এবং ইরানের মানে দূতাবাসের একটা অংশতে হামলা করা মানে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা। তো এটার প্রতি
প্রতিশোধ ইরান নিবে, তারা শুরু থেকে হামলা দিয়েছে এবং তারা কদিন আগে 300 ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করেছে। ইসরায়েল বলছে কোনোটাই কার্যকর হয়নি, সব কিন্তু তারা আগেই ভূপিত করে দিয়েছে। তবে আমার যেটা মনে হয় যে ইরান যে এই শুরু করলো বা তাদের যে জবাবটা দিল, এটা কি আসলে ইসরায়েলকে সেভাবে ক্ষতি করা, নাকি সকলকে জানিয়ে দেওয়া যে আমরাও প্রস্তুত আছি, আমাদেরও কিছু না কিছু শক্তি রয়েছে? মানে এটি কি ইরানের স্বার্থটা কি তাহলে শুধুমাত্র শক্তি প্রদর্শন? শক্তি প্রদর্শন না, যে হ্যাঁ শক্তি প্রদর্শন তো বটে, শুধুমাত্র শক্তি প্রদর্শন না, তারা এখানে একটা ভূ রাজনীতির একটা বড় তারা গেম খেলছে এখন, যে আমরা এখানে নীরব নয়। কারণ আপনি দেখছেন যে গাজার ব্যাপারে কিন্তু অন্যান্য গালফ রাষ্ট্র যারা রয়েছেন, সৌদি আরবিয়া, কাতার কিছুটা তো ভূমিকা রাখছে, বাট ওরা কিন্তু কোন ব্যাপারে কোনো সরব নয়। ইরান কিন্তু এখন সরাসরি একটি মানে অংশ হয়ে গেছে এটা। তবে এই যে নিষেধাজ্ঞা দেওয়া হবে ইরানের উপর আরো, বা ইরান তো নিষেধাজ্ঞা নিয়ে গত 30-40 বছর তারা বয়ে আসে, তাতে ইরানের কি বা আসে গেছে? ইরানের কি অর্থনৈতিক ক্ষতি হয়েছে? ইরান কি কোনো অবস্থায় দুর্বল হয়েছে? মোটেও। এবং চীন তো ইঙ্গিত করছে তার ইরানের পাশে আছে। এই যে বৈশ্বিক রূপটা নিচ্ছে, এটাতে কিন্তু একটা বিরাট একটা উদ্বেগের বিষয় সকলের। এই জায়গাটাতে চীনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল যেমন 31টি দেশে চিঠি পাঠিয়েছে, তেমনি সরাসরি বার্তা দিয়েছে। চীন বলেছে যে চীন মনে করে যে ইরান তার সার্বভৌমত্ব মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে পারবে। আপনার কাছে মনে হয় কিনা বিষয়টি এক ধরনের উস্কানি? এবং একই সঙ্গে ভ্লাদিমির পুতিন যেটি বলেছেন যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বাড়লে তা বিপর্যয়ের পরিণতি নেবে। বিপর্যয় কি ধরনের বিপর্যয়ের শঙ্কা করছেন? বিপর্যয় কিভাবে হবে যদি যুদ্ধটা আরো বেশি মাত্রায় বেড়ে যায় ইসরায়েল এবং ইরানের মধ্যে, তাহলে এখানে ফলাফল শেষ পর্যন্ত কি হবে বলা মুশকিল। কারোর জন্য মঙ্গল বয়ে আনবে, ইসরায়েলের জন্য তো মোটেও না, অন্য কারোর জন্য মঙ্গল বয়ে আনবে। এখানে আরেকটা বিষয় এসে গেছে যে গাজাকে নিয়ে যাতে এত আলাপ আলোচনা করা হতো, সেই বিষয়টা কিছুটা হলেও এখন মানে প্রাধান্য হারিয়ে ফেলেছে। এখন মূল সকলের নজর এখন ইরান এবং ইসরায়েলের দিকে। কিন্তু ইরান কিন্তু যখন 1979 সালে সাদ্দাম হোসেন যখন ইরানকে আক্রমণ করেন, তখন সারা পশ্চিমা বিশ্ব কিন্তু এই সাদ্দাম হোসেনের পক্ষে ছিল। ইরান তখন কিন্তু বলতে একাই ছিল ইরানের বিপ্লবের ঘটনা পরপর। তো সেই বিরাট যুদ্ধ তো ইরান 9 বছর চালিয়েছে। 9 বছর চালিয়ে তারা পরাজিত হয়নি, এবং সাদ্দাম হোসেনই পরাজিত হয়ে সেই যুদ্ধ বন্ধ করেছিলেন বলতে গেলে। ইতিমধ্যে ইরানের অনেক সক্ষমতা বেড়েছে। তবে একটা যেটা বিষয় মাথায় রয়েছে যে ইরানের যে পারমাণবিক যে একটা প্রস্তুতিমূলক একটা অবস্থায় আছে, তারা পারমাণবিক অস্ত্র করবে না, তারা উৎপাদন করবে না বলছে, সেটাতে ইসরায়েল হামলা করার চেষ্টা করতে পারে। এটা 1983 সালে তারা ইরাকে করেছিল। তো সেই বিষয়গুলো হলে সকলের জন্য ভয়। এখন শোনা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী যে সৌদি আরবিয়া সফর করার কথা ছিল, সেটা স্থগিত করাতে পারে। স্থগিত করেছেন, ইতিমধ্যে স্থগিত করেছেন সৌদি আরব এবং গাম্বিয়া সফর। আর মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকর পরিস্থিতি, এটা তো রাজনৈতিক বিষয়। অর্থনৈতিক ভাবে তো আমরা আরো বেশি ভাবে ক্ষতিগ্রস্ত হতে ওই আলাপে আমরা যাব, কিন্তু তার আগে আহসান মনসুর আপনি আমাদের সাথে রয়েছেন। বিপর্যয়ের কথা আসছিল, বিপর্যয় নানাভাবে আসতে পারে, যুদ্ধ যে কোনো ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। কিন্তু আমরা যদি সরাসরি ইম্প্যাক্টের কথা ধরি, তাহলে ইরানের মূল উৎপাদনের জায়গা হচ্ছে তেল, এবং গত 1 বছরে তেল রফতানির 50% তারা বৃদ্ধি করেছে, অর্থাৎ 1.3 মিলিয়ন ব্যারেল। এবং তাদের এলপিজিও রয়েছে, যেটি তারা বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করে থাকে, 10 লাখ টন, 1 কোটি 10 লাখ টন। এবং ক্রেতা হিসেবে আমরা ইউরোপের দেশগুলোকেও দেখতে পাচ্ছি, চীন, সিরিয়া, জার্মানি, স্পেন, বুলগেরিয়া রয়েছে। তাহলে সবকিছু মিলিয়ে আমরাও সেই তালিকায় হয়তো থার্ড পার্টি হিসেবেও ক্রেতার তালিকায় থাকতেও পারি। সেই সরাসরি সেই জায়গাটি আমি এখনো খুঁজে পাইনি। আপনার কাছে কি মনে হয় যে আমাদের ইম্প্যাক্ট শুধুমাত্র কি তেলের উপরেই পড়বে, নাকি আরো কোনো ইম্প্যাক্টের মুখোমুখি হব আমরা? প্রধানত অবশ্যই তেলের বাজার, তেল এবং গ্যাসের উপরই পড়বে। এবং এটা শুধু ইরানিয়ান তেল এবং গ্যাসের উপর হবে সেটা ভাবা কিন্তু ঠিক হবে না। কারণ ইরানের স্ট্র্যাটেজিক অবজেক্টিভ হবে, যদি সত্যি সত্যি বড় আকারের যুদ্ধ লেগে যায়, আমার মনে হয় যেটা আমরা বলি যে হরমুজ প্রণালী, সেটাকে তারা বন্ধ করে দেবে।
এবং সেটা বন্ধ করাটা রিলেটিভলি তাদের জন্য কিন্তু কঠিন কিছু হবে না। এখানে মাত্র 25 মাইলের মতো একটা জায়গা যে প্রশস্ত, সেই জায়গাটাকে তারা আঘাত করতে পারে, সেটা একটা জিনিস। তাহলে কিন্তু একদিকে হুথিরা রেড সি, আরেকদিকে এই হরমুজ প্রণালী, এই জায়গাটায় যদি তারা কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু গ্লোবাল সাপ্লাই বন্ধ হয়ে যাবে। বড় একটা অংশ রাশিয়া থাকবে, কিন্তু ইরানের এই পার্টটা থাকবে না। তো ইরান না, মানে সৌদি আরবিয়া, ইউএই বা অন্যান্য যেসব গালফ কান্ট্রি আছে তাদের সাপ্লাইটাকেও কিন্তু ডিসরাপ্ট করে দিতে পারে, অর্থাৎ গ্লোবাল মার্কেটটা ক্ষতিগ্রস্ত হবে। এখানে ইরানের হাতে যে ট্রাম্প কার্ডটা আছে সেটা হচ্ছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যখন ইলেকশনে যাচ্ছে আর কয়েক মাস পরে, তারা এই সিচুয়েশন হতে দেবে না। তারা চাইবে না যে এমন একটা সিচুয়েশন আসুক যেটা আমেরিকান ইকোনমিকে ডিস্টেবিলাইজ করতে পারে, যেটা আমেরিকান ইনফ্লেশনকে আবার বাড়িয়ে দিতে পারে ব্যাপকভাবে, এবং ফলে বাইডেনের পরাজয় নিশ্চিত হবে। সেই জিনিসটা তারা চেষ্টা করবে এটাকে কন্ট্রোল করার জন্য। ইরান কিন্তু এটা ভালোভাবেই জানে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইসরায়েলের উপর চাপ সৃষ্টির একটা অন্যতম উপায় কারণ হচ্ছে যে যুদ্ধ আর প্রশস্ত করার দরকার নেই, আপাতত আমরা ডিপ্লোম্যাটিক স্যাংশন, ডিপ্লোম্যাটিক ইত্যাদি ইত্যাদি আমরা দিই, কিন্তু সরাসরি বড় আকারে এই সময় ইলেকশনের আগে তারা এটা হয়তো চাইবে না। কিন্তু আমাদের জন্য যেটা হচ্ছে, আমাদের জন্য বা অন্যান্য সব দেশের জন্য, কারণ ইটস এ গ্লোবাল শক হবে। এটা শুধুমাত্র ইরানের তেল 1 মিলিয়ন 1.5 মিলিয়ন এই ব্যারেল অফলাইন হয়ে যাবে তা নয়, এটা কিন্তু বিশ্বের যে রপ্তানি তেলে তার বিশাল একটা অংশ এখানে অকার্যকর হয়ে যেতে পারে ফর এ লং টাইম। এবং সেটা কিন্তু হয় নাই ওই ওপেকের যখন ওই আরব ইসরায়েলি যুদ্ধের সময় যখন তারা বন্ধ করেছিল, তারপরে হয় তখন কিন্তু স্পাইক করেছিল 100%-এর তেলের দাম, 100% পেয়ে গেছিল। তো সেই সিচুয়েশন হবে না, সেটি আমরা আশা করি। এখন বাংলাদেশ এখন অনেক ডিপেন্ডেন্ট আমাদের তেল গ্যাসের বিদেশ উপর, কাজেই আমরা ছোট একটা দেশ হলেও আমাদের কিন্তু ভালনারেবিলিটিসটা অনেক বেশি হবে, এবং বিশেষ করে শুধুমাত্র তেল নয়, আপনি বলছিলেন অন্যান্য পণ্যের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে। আলোচনায় ফিরবো আমরা শঙ্কা নিয়ে, এবং তবে একটা বিরতির পর। দর্শক আছেন একাত্তর সংযোগে, ফিরছি আবারও বিরতির পর আবারও ফেরত এলাম একাত্তর সংযোগে। দর্শক ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য। দর্শক, যুদ্ধ মানেই বাড়বে জ্বালানি তেল আর গ্যাসের দাম, পণ্য আমদানি রফতানিও ব্যাহত হবে। মধ্যপ্রাচ্যের বা যুদ্ধাবস্থায় জ্বালানি তেলের সংকট তৈরি হলে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলে হামলা চালালো ইরান। মধ্যপ্রাচ্যের নানা উত্তেজনার মধ্যে ইরানের এই হামলাকে কেন্দ্র করে সংকট আরও জটিল ও দীর্ঘমেয়াদী হয় কিনা সেদিকেই তাকিয়ে বিশ্ব। মধ্যপ্রাচ্যের চলমান এই যুদ্ধ অবস্থার দিকে দৃষ্টি রাখতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব জানান, সংকট দীর্ঘমেয়াদী হলে তা মোকাবেলার প্রস্তুতি রাখতে নির্দেশ প্রধানমন্ত্রীর। যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে, সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে, এবং ওটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে। এটা হয়তো তেলের দাম, জ্বালানির দাম বাড়তে পারে, একটা সম্ভাব্যতা হতে পারে। উদাহরণ দিচ্ছি, তখন তার ইম্প্যাক্ট কী হবে, তো সেই ইম্প্যাক্টটা আমি অ্যাড্রেস করতে হলে আমি কী করবো, এই পুরো প্ল্যানটা করতে বলেছেন। এদিকে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আসলে কি করা উচিত এই যদি তেলের দাম বাড়ে অথবা সংকট দেখা দেয়, সেই প্রশ্নে শুধুমাত্র তেল তো নয়, তেলের সাথে অন্যান্য পণ্যও রয়েছে। সেই প্রশ্নে কথা বলতে চাই। আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক এবং মিয়ানমারে নিযুক্ত সাবেক কনসুলেট প্রধান, এবং আমাদের সাথে আরও রয়েছেন যারা শমশের মোবিন চৌধুরী, বীর বিক্রম এবং হাসান এইচ মনসুর অর্থনীতিবিদ। সকলকে একসাথে নিয়ে আলোচনাটা আবার শুরু করতে চাই। এমদাদুল ইসলাম, আপনি নিশ্চয়ই আলোচনার আগে থেকে শুনছিলেন, এবং শুধুমাত্র তো তেল নয়, তেল ছাড়াও অন্যান্য পণ্য রয়েছে। সংকটের জায়গা কোথায় তৈরি হতে পারে? ধন্যবাদ। আসলে আমি আমার একটু আগে আপনি যেভাবে বলছেন যে দুজন বিজ্ঞ আলোচক, ওনাদের আলোচনা আমি শুনছিলাম, যে আসলেই বিশ্বব্যাপী যে অর্থনীতির যে একটা করাল গ্রাস ছায়া পড়ছে, এটা আমরা সবাই অনুভব করছি। এই জন্য
যে আজকেও আমরা দেখছি ইউরোপিয়ান ইউনিয়ন বলছে ইরানের উপরে তারা কি কি স্যাংশন দিবে, অর্থনৈতিক স্যাংশন দিবে, সেগুলো তারা আলোচনা করছে। একইভাবে ইউনাইটেড স্টেটসও বলছে যে যুদ্ধের পরিবর্তে তারা মানে ইকোনমিক স্যাংশন যেটা, সেটাই বেশি করে তারা চিন্তা করছে। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইকোনমিক স্যাংশনটাই আমরা বেশি করে ক্ষতিগ্রস্ত হই, যেহেতু যুদ্ধে আমরা সরাসরি অংশগ্রহণ করি না বলে যুদ্ধের তাপটা আমাদের কাছে কম লাগে। কিন্তু অর্থনৈতিক স্যাংশনটা, যেমন বিগত দিনে যখন আমরা দেখেছি ইরানের উপর যখন স্যাংশন, তখন কিন্তু বড় বড় দেশ তাদের থেকে তেল নিয়ে গেছে। রাশিয়ার উপর যখন স্যাংশন দিয়েছে, অনেক দেশ সেটাকে মানে নেই, কিন্তু আমাদেরকে মানতে আমরা বাধ্য হয়েছি, যার জন্য আমাদের অর্থনীতির উপরে, আমাদের জ্বালানির উপরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এখন যেটা আজকে একেবারেই লেটেস্ট যেটা এখন আসছে সেটা হচ্ছে যে ইরাকের যে ওয়ার ক্যাবিনেট, তারা একটা সিদ্ধান্ত যদিও বলা হচ্ছে, তারা প্রকাশ করেনি, বাট ওয়েস্টার্ন মিডিয়াগুলো বলছে তারা তাদের ওয়েস্টার্ন অ্যালিজদের বাদ দিয়ে, তাদের যে মিত্র যারা আছে তাদেরকে বাদ দিয়ে এককভাবে ইরানের যে পারমাণবিক যে স্থাপনাগুলো আছে সেগুলিকে টার্গেট করে তারা আক্রমণ পরিচালনা করবে। এটা তাদের ওয়ার ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। সেটা আজকে একদম সর্বসাকুল্যে আজকে যেটা সেই ধরনের কোনো জিনিস যদি হয়, শুধুমাত্র জ্বালানি কেন, পৃথিবীতে অনেক বড় এক ধরনের বিপর্যয় নেমে আসবে। কারণ এটা হচ্ছে এই যে পশ্চিমের দ্বিচারিতা। যেমন আপনি দেখেন 1 এপ্রিল একটা সার্বভৌম দেশে আরেকটা সার্বভৌম দেশের যেখানে ডিপ্লোম্যাটিক মিশন, সেটা হচ্ছে টোটালি শমশের মবিন স্যার আছেন, উনি অত্যন্ত এই ব্যাপারে আরো বেশি জানেন, যে একটা ইমিউনিটি দেওয়া থাকে একটা তার যেখানে সে দূতাবাস থাকে, সেই দূতাবাসের উপরে যে ধরনের আক্রমণ পরিচালনা করা হয়েছে, ঠিক তারপরের দিন কিন্তু দেখা যায় নাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সেখানে কোনো ধরনের একটা বৈঠক ডেকে, বরং বৈঠকের জন্য রিকোয়েস্ট করা হয়েছে, সেখানে কোনো ধরনের বৈঠকে বসে নাই, নিন্দা তো জানাই নাই। সেখানে যখন রাশিয়া একটা প্রস্তাব এনেছিল, সেখানে ফ্রান্স, ব্রিটেন, ইউনাইটেড স্টেটস একসাথেই তারা এটার বিরুদ্ধে জার্মানি তারা অপোজ করেছে, জার্মানির নিরাপত্তা পরিষদ তারা অপোজ করেছে। ঠিক এদিন যখন 13-14 রাতে যখন ইরান তাকে রিটেলিয়েট করলো, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, জাতিসংঘ চার্টারের 51 কিন্তু ক্লিয়ারলি ইরানকে বা যে কোনো আক্রান্ত দেশকে এই অধিকার দিয়েছে, ইফ এনি স্টেট অ্যাটাক মিলিটারিলি, দ্য কান্ট্রি হুইচ ইজ অ্যাটাক রিজার্ভ টু রিটালিয়েট। ইরান সেখানে মাত্র রিটালিয়েট যেটা আপনি যে বিষয়গুলো বলছিলেন, এগুলো তো আসলে মধ্যপ্রাচ্য উন্নত বিশ্বের যে দ্বিচারিতা, বিশেষ করে যুক্তরাজ্যের মতো দেশগুলোর যে দ্বিচারিতার আমরা দেখি, এক এক দেশের জন্য এক এক রকম পররাষ্ট্র নীতি, বিশেষ করে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা যেটি দেখছি সেটিরই একটি প্রতিফলন বলা যায়। আপনি যেটি বলছিলেন যে সর্বোচ্চ সব ধরনের, শুধু তেল নয়, সব ধরনের বিপর্যয়ের মধ্যে যেতে পারে এই বিশ্ব। শমশের মবিন চৌধুরী, আপনার কাছে কি মনে হয় যে এর প্রতিকার হিসেবে আমাদের এখন আসলে কি করা উচিত, বিশেষ করে কূটনৈতিকভাবে? এখন বিষয়টা আমাদের এখতিয়ারের বাইরে চলেছে। এটা তো বড় বড় শক্তি যারা আছে, ওদেরকে যদি তারা ন্যায় বিচারে বিশ্বাস করে আদৌ, তাহলেই তারা এখানে শান্তি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। না, যেটি আমরা এর আগে দেখেছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারলেও আমরা সেটি পারিনি। অর্থাৎ দুই দেশের জন্য দুই রকম নীতি যুক্তরাষ্ট্র ঠিক করে রেখেছে। এখানে যদি এখানেও তো একটি কূটনৈতিক চ্যানেল যদি আমরা মেনটেন করি, তাহলে কি সেই সামনের দিনগুলোতে সেই রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারি না? আমরা ইরান থেকে কতটুক জ্বালানি তেল আমরা আমদানি করি আমার সে তথ্য আমার কাছে নেই। আমরা ইরান উপর নির্ভরশীল না। তবে হাসান মাসুদ যেটা বলছিলেন যে যদি স্টেটস অফ হরমুজকে যদি ইরান তারা বন্ধ করে দেয়, তাহলে তো ইরান নয়, মানে মধ্যপ্রাচ্যের যেসব সূত্র থেকে আমরা তেল আমদানি করে থাকি এই সবগুলোই আমাদের উপর ক্ষতিগ্রস্ত বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন আমাদের অর্থনৈতিক অবস্থা কি দাঁড়াবে? জ্বালানি সরবরাহ যদি আপনি মানে সাপ্লাই চেইনটা নিশ্চিত না করতে পারেন, আপনার উন্নয়নের ক্ষেত্রে একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কোন প্রকল্প কতদূর এগোবেন, কোনটাকে প্রাধান্য দেবেন না। জ্বালানি ইতিমধ্যেই আমাদের একটা মূল্যস্ফীতি একটা বিষয় আমাদের সামনে রয়েছে, এটার উপরে আরো একটা প্রভাব পড়বে
ভারত করতে পেরেছিল কারণ ভারত তাদের থেকে সেই শক্তি আছে, এবং এটা তাই নয়, রাশিয়ার যে তেল, সেই তেলটা রিফাইন করার ক্ষমতা ভারতের আছে, আমাদের নেই, আমাদের যোগ্যতা মানে কারিগরি যোগ্যতা নেই। তবে আমরা চেয়েছিলাম ঠিক আছে ভারত একটু প্রসেসিং করুক, ভারত কিনলো, সেটা কিন্তু কিনতে পারলাম না। এবং রাশিয়ান একটা জাহাজ যেটা আমাদের যার উপর নিষেধাজ্ঞা ছিল, সেটা মানে বাংলাদেশি ফিরতে পারলো না, ভারতও ফিরতে পারলো না। এই সব ক্ষেত্রে আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জি, আসানিস মনসুর, প্রধানমন্ত্রী যে বলেছেন দৃষ্টি রাখতে, সতর্ক নজর রাখতে, এই সতর্ক নজরের অর্থ কি? দেখুন, বাইরে যদি ঝড় হয়, আমার ঘর রক্ষার দায়িত্ব তো আমাদের। হ্যাঁ, কিন্তু 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 শমশের মোবিন চৌধুরী তো বলছিলেন যে কূটনৈতিকভাবে আমরা অনেক দুর্বল, সেই অবস্থানে নেই, কতটুকু তেল সরাসরি আমদানি করি সেই হিসাবও নেই, তাহলে আমরা নজরটা রাখবো কোথায়? আমরা নজর রাখতে হবে আমাদের যে পেটের মধ্যে যে পাথর বাঁধতে হবে, এটা কতখানি বাঁধতে হবে, কতখানি ধাক্কা আমরা খাবো, সেটা অ্যাসেসটা। আজকে যদি তেলের দাম $150 হয়, তাহলে আমাদের সক্ষমতা, কেনার সক্ষমতা কোথায় থাকবে, এবং সেটা হলে আমরা কিভাবে আমাদেরকে ইন্টারনাল ডিস্ট্রিবিউশন কন্ট্রোল করব, বিদ্যুতের উৎপাদন বা গাড়ি চলাচল ইত্যাদি, এখানে দাম কত বাড়াবো, এগুলো কিন্তু চিন্তা ভাবনা করে রাখতে হবে সরকারকে। ঝড় শুরু হবে তখন এই ক্যালকুলেশন করার টাইম নেই, তখন কিন্তু আমাকে ওই স্ট্র্যাটেজিক মুভগুলো নিতে হবে। এটা কোনো সময় প্রীতিকর হবে না, খুবই কষ্টকর হবে আমাদের পৃথিবীর সবার জন্য। কাজে সেই জন্য আমরা মনে করি যেটা যেটা না হয়, একেবারেই না হয়, ইটস ভেরি পেইনফুল। এবং আমাদের এখন সক্ষমতা বর্তমানে 2 বছর আগের সক্ষমতা চাই, এখন কোনো মতে 20 ছুঁই করে, আগে ছিল 40-এর উপর, তা আমরা তো অর্ধেক খেয়ে ফেলেছি। আরেকটা সংকট যদি আসে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তো এই জন্য আমাদেরকে কিন্তু, অর্থাৎ একটা গৃহিণী যখন যদি গৃহকর্তার আগে থেকে তৈরি করতে হয়, আয় কমে যায়, তাকে যেভাবে সংসারকে ম্যানেজ করতে হবে, ঠিক একইভাবে সরকারকে চিন্তা করতে হবে দেশের জ্বালানি, দেশের অন্য সব সার্বিক অর্থনীতির উপর যে চাপটা আসবে, সেটাকে কিভাবে তারা প্রতিহত করবে, সেটাকে নিয়ে ভাবতেই হবে। এই ভাবনায় আমরা যদি সম্পৃক্ত হই, এবং এই ভাবনা কতদূর আমরা করতে পারবো জানি না, নিশ্চয়ই যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে না সেই প্রত্যাশা তো সকলেরই রয়েছে, সকল দেশের রাষ্ট্রপ্রধানরাই চাইছেন, কিন্তু তারপরও চীন এবং রাশিয়ার যে উক্তি, তা থেকে আমরা এক ধরনের বিভক্তি লক্ষ্য করছি, উস্কানিও লক্ষ্য করছি, সামনের দিনগুলোই বলে দেবে। এই আলোচনা হয়তো এখানেই শেষ করব, তবে ভিন্ন আলোচনায় যাব বিরতির পর। দর্শক আছেন একাত্তর সংযোগে, নিচ্ছে একটা বিরতি, সাথে থাকবেন। বিরতির পর ফেরত এলাম একাত্তর সংযোগে। দর্শক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। প্রসঙ্গ ছিল ইসরায়েল এবং ইরান যুদ্ধ, তার আগে আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের এখনো টেনে বেড়াচ্ছি 2 বছরেরও বেশি। আর সমসাময়িক সময়ে বাংলাদেশের আশেপাশে এই উপমহাদেশ কেন্দ্রিক হচ্ছে মিয়ানমার, যাদের যুদ্ধ আমাদের উপরে প্রভাব ফেলছে, যাদের গৃহযুদ্ধ কারণে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। শরণার্থী নেওয়া থেকে শুরু করে উত্তেজিত সীমান্ত, নিরাপত্তাহীন সীমান্ত এখন একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গতকালকেও নাইক্ষ্যংছড়ি 3 দিনে বাংলাদেশে এসেছে 74 জন সেনা, আর গতকালকে এসেছে 46 জন সেনা। বাংলাদেশে বিজিবির হেফাজতে রয়েছে তারা। মঙ্গলবার 3 ধাপে মিয়ানমার থেকে পালিয়ে এসেছে 58 সেনা এবং বিজিবি জওয়ান। এরই মধ্যে তারা নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের আষাঢ়তলী এবং জমজমিয়া এবং ধুমধুম ইউনিয়নের রেজু সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে এসেছে। পরে তাদের সাথে থাকা অস্ত্র নিয়ে বিজিবি হেফাজতে 60 সেনা এবং বিজিবি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ এখনো চলছে। বিদ্রোহীদের আক্রমণে টিকতে না পেরে সেনা এবং বিজিবি সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। কিন্তু এটি কতদিন ধরে চলবে? আমাদের সাথে মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম সামরিক রয়েছেন। তার কাছ থেকে জানতে যেটি চাই সেটি হচ্ছে যে এই যে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি, এর আসলে শেষ কোথায় এবং এর প্রভাব যেটি, সেটিকে সম্পর্কে আপনি কি দেখছেন? এটি তো এখন আজকে গোলাগুলির শব্দ পাওয়া গেছে বেশ অনেকবার। জি, ধন্যবাদ।
আসলে মিয়ানমারের পরিস্থিতির অনেকটা ঘোলাটে হয়ে উঠছে ওখানে। কারণ হচ্ছে কি, ওখানে যে দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে সেটা ছিল আগে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির সাথে। তো সেখানে এখন দেখা যাচ্ছে মিয়ানমার আর্মি খুব একটা কৌশলগত অবস্থান নিয়েছে। সেটা হচ্ছে সেখানে ধরেন যে অঞ্চলে যুদ্ধ হচ্ছে সেই অঞ্চলগুলি হচ্ছে উত্তর আরাকাইন, সেটা হচ্ছে আপনার ব্রাউ থেকে শুরু করে নিচের দিকে নামলে পোক্তো, বুতিডং, তারপর রতিডং, তারপর নিচে আসলে মংডো পর্যন্ত এই ব্যাংকটা পুরো রোহিঙ্গা অধ্যুষিত। এখন মিয়ানমার আর্মি সেখানে রোহিঙ্গাদেরকে রিক্রুট করছে। রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, এটা সত্য। এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে যেটা পারস্পরিক, সেটা হচ্ছে এই আরাকান আর্মির সাথে কিছুটা লিঙ্ক আপ হয়ে এখনো পর্যন্ত সেটা দৃশ্যমান নয়। এই আমাদের কেএনএফ কোকিচিন ন্যাশনাল আর্মি চীন স্টেটে বসে তারা এক ধরনের সেখানে বসে এই ফ্রন্টে তাদের কি কন্ট্রিবিউশন হতে পারে সেগুলো নিয়েও তারা আলাপ আলোচনায় ব্যস্ত আছে। অনেকেই যদিও বলছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে নাথান বম এখন সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডে আছে, বাট অন্যান্য সূত্র বলছে নাথান বম এখন মিজোরাম হয়ে আপনার প্লেটোয়াতে অবস্থান করছে এগুলি টাই আপ করার জন্য, সেখানে অস্ত্র নেওয়ার জন্য। সেটা যদি হয়, একদিকে রোহিঙ্গারা যদি মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ হয়ে যুদ্ধে নামে, আরেকদিকে যদি কেএনএফ যদি তাদের পক্ষ হয়ে আরাকান আর্মির পক্ষ হয়ে যুদ্ধ নামে, কারণ কেএনএফ এর অবস্থান কিছুটা আমাদের অঞ্চলে, রোহিঙ্গার অবস্থানও কিন্তু আমাদের দেশে, তখন আমাদের জন্য একটা জটিল একটা পরিস্থিতির সামনে কিন্তু সৃষ্টি হচ্ছে। আমি জানি না আমাদের যারা কৌশল প্রবণতা আছেন তারা এই বিষয়ে নজর রাখছেন কিনা। এটা কিন্তু আমি একটু আগে এমনি আলোচনায় হোসেন মনসুর স্যারকে বলছিলাম যে ঝড় কিন্তু আমাদের দক্ষিণ সীমান্তে অবস্থান করছে, সাইক্লোন হতে পারে যে কোনো সময়। সুতরাং এই যে আপনি বলছেন যারা চলে আসছে পালিয়ে, তারা কিন্তু একটা জিনিস এখানে বললে ভুল হবে, তারা কিন্তু সেনাবাহিনীর মূল অংশের লোক নয়। এরা কিন্তু বিজিবি, যেটা আমি একবারে নিশ্চিত করতে পারি, তারা বিজিবিতে ওখানে বর্ডারে পোস্টে যারা থাকে তারা হচ্ছে কিছু আপনার কাস্টমসের লোক, কিছু ইমিগ্রেশনের লোক, কিছু পুলিশের লোক, সেখানে মিয়ানমার ইন্টেলিজেন্সের কিছু লোক থাকে। এইভাবে তাদের বিওপি বলি, অর্থাৎ পোস্টগুলো এইভাবে কম। এটা খুব থিনলি এখানে মূল সেনাবাহিনীর লোক না হলেও তারা মিয়ানমারের লোক এবং বাংলাদেশে আশ্রয় চাইতে এসেছে, যেটি ওখানকার পরিস্থিতি আসলে বর্ণনা করে যে সেখানকার পরিস্থিতি থাকার মতো নয়, অর্থাৎ উভয় পক্ষের সংঘর্ষ, যুদ্ধ যেটি হোক না কেন। শামসুল মবিন চৌধুরী, বিশ্বে যুদ্ধ লাগলে আমরা সেই দিকে নজর রাখি এবং কি পরিস্থিতি সামনে তৈরি হতে পারে সেই দিকে নজর রাখার পরামর্শ প্রধানমন্ত্রী দিয়েছেন। এখানে আপনার পরামর্শ কি থাকবে সামনের দিনগুলোতে এই মিয়ানমার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য? মিয়ানমার পরিস্থিতি তো শুধু এই আরাকানকে কেন্দ্র করে নয়। আপনি সম্প্রতি দেখেছেন যে থাইল্যান্ড বর্ডার অঞ্চলে ওই যে একটি বিচ্ছিন্নবাদী গ্রুপ, তারা রীতিমতো তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, তাদের পতাকা সেখানে তারা উত্তোলন করেছে, মিয়ানমারের পতাকা তারা পুড়িয়েছে, তারা বলছে এই অঞ্চলটা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। তো মিয়ানমারের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অস্থিরতা বিরাজ করছে। আমাদের বিশেষ করে আমাদের জন্য যেটা উদ্বেগের বিষয়, যে এই কেকেএনএফ চীন যে ন্যাশনাল ফ্রন্ট আর্মি, এটার যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, যেভাবে তারা সামরিক প্রস্তুতি নিচ্ছে, এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তারা অনেকে ইতিমধ্যে ঢুকে পড়েছে, ওখানেও তারা প্রশিক্ষণের বন্দোবস্ত করছে। আমরা কিন্তু না চাইলেও এটাতে আমরা কিছুটা হলে জড়িয়ে গেছি। এটা আমরা কিভাবে মোকাবেলা করি? মিয়ানমার সেনাবাহিনী তো আমাদের সাথে এই বিষয়ে খুব একটা আলোচনা করতে রাজি না। আমাদের সঙ্গে মিয়ানমারের মূল আলোচনা হচ্ছে বাংলাদেশে যেসব রোহিঙ্গারা শরণার্থী হিসাবে আছে তাদের প্রত্যাবাসন, সেই বিষয়ে। কিন্তু ওইখানকার পরিস্থিতি যতটা ঘোলাটে হবে এই প্রত্যাবর্ষণ তত দীর্ঘায়িত হবে। এখন তো আমরা সীমান্ত নিয়েই উদ্বেগের মধ্যে রয়েছি, ফিরিয়ে দেওয়া তো অনেক দূরের বিষয়। নিশ্চিত, আপনার সাথে সম্পূর্ণ একমত। শুধু মানে অস্ত্র, ঠিক আছে, তারা হয়তো মিয়ানমার সেনাবাহিনীর সদস্য নাও হতে পারে, কিন্তু পোশাকধারী একজন মিয়ানমারের নাগরিক যখন বাংলাদেশে একটা আশ্রয় নেয়, তাকে নিরস্ত্র করতে বাধ্য হয় বাংলাদেশের বিজেপি। সাধারণ মানুষের ক্ষেত্রে মনে ঢুকবে যে মিয়ানমারের সেনাবাহিনী দুর্বল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী না হলেও একটা বিষয় পরিষ্কার, যে আভ্যন্তরীণভাবে মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ অনেকটা দুর্বল হয়ে গেছে, এবং তারা দুর্বল, মানে ক্রমশই তারা এটা দুর্বলের দিকে যাচ্ছে।
এইটার প্রভাব বাংলাদেশের পড়বে কতটুকু ভাবে, এটা আমরা কিভাবে মোকাবেলা করবো, সেই উত্তর কিন্তু আমার কাছে এখন নেই। কোনো পরামর্শ দেওয়ার অবস্থায় আমি এখন নেই। সেটাই বাস্তবতা। কারণ আসলে সামনের দিনগুলোতে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেটিও একেবারে পরিষ্কার এখন নয়। আমাদের সাথে আহসান এইচ মনসুর রয়েছেন, আপনার কাছ থেকে সর্বশেষ মন্তব্য নিতে চাই। বিশ্বে যুদ্ধ আর প্রতিবেশী রাষ্ট্রে যুদ্ধ যাই হোক না কেন অর্থনীতিতে তার প্রভাব থাকেই। আপনার কাছ থেকে শেষ মন্তব্য নিতে চাই আহসান এইচ মনসুর। আমি যেটা মনে করি, এই মানে বিশ্ব পরিস্থিতিতে আমাদের কূটনৈতিক অবস্থান ভার্চুয়ালি জিরো, সেটা নিয়ে আমাকে মাথা ঘামিয়ে বেশি কিছু লাভ নেই। আমার ঘর রক্ষাটার দিকে আমাকে মনোযোগ দিতে হবে। কিন্তু আরাকানের পরিস্থিতিটার ব্যাপারে আমাদের হয়তো কিছু বক্তব্য থাকতে পারে বা আমাদের কিছু স্ট্র্যাটেজিক ভিউ থাকতে পারে। সরকারকে এটা নিয়ে ভাবতে হবে যে আলটিমেটলি আরাকান না মানে মিয়ানমার পরিস্থিতির আলটিমেট সলিউশনটা হচ্ছে মিয়ানমারের একটা ডেমোক্রেটিক প্রসেস রিস্টাবলিশড হওয়া। সেই প্রসেসটা যদি আউটকাম হয় এই ধরনের ইসের মাধ্যমে, অবশ্যই মিয়ানমার একটা কনফেডারেট টাইপের স্টেট হবে আলটিমেটলি হয়তো, এবং একটা উইকার সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে। সেই স্ট্রাকচারে যদি মিয়ানমার রিকনস্টিটিউটেড হয়, ডেমোক্রেটিক প্রসেসে যায়, সেইটার দিকে আমরা তাদেরকে নিতে পারি কিনা সেই বিষয়ে বাংলাদেশ সরকার একটা ভূমিকা হয়তো রাখতে পারে, যেটা আমি বলবো যে আসিয়ানের মাধ্যমে হতে পারে, নৈতিকভাবে সমর্থনযোগ্য এবং স্ট্র্যাটেজিক্যালি আমাদের লং টার্ম ইন্টারেস্টে আমাদের একটা রিলেশনশিপটাকে স্টেবল রাখার জন্য সেটা একটা সহায়ক হবে। শমশের মোমেন চৌধুরী, যে আন্তর্জাতিক ফোরামগুলোতে আমরা মিয়ানমারের সাথে রয়েছি বা যেভাবে চাপ তৈরি করতে পারি মিয়ানমারের উপরে আন্তর্জাতিক ফোরামে, সেই জায়গা থেকে বাংলাদেশের কতটুকু করার রয়েছে? না, সেই প্রচেষ্টা তো আমাদের করে যেতেই হবে। মিয়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতির উপরে একটা ভূ রাজনীতির বিষয় রয়েছে। এখানে চীন এবং ভারতের মধ্যে যে একটা প্রতিযোগিতামূলক ঘোষিত না হলো, এটা মানে দৃশ্যমান। তো সেখানে আমরা কিভাবে এটাকে মোকাবেলা করবো? আগামী 2 দিনের মধ্যে বোধহয় ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় সফর করবেন। তার এজেন্ডা আমরা এখনো জানি না, তবে সেখানে নিশ্চয়ই এই মিয়ানমার বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। আর ভারতের নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। ভারত নির্বাচনে যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বৃহত্তম নির্বাচন হয়ে থাকে ভারতে। সেখানে ভারত কতটুকু কোন দিকে মনোযোগ দিবে সেটাও আমরা পরিষ্কার হতে পারছি না। বিষয় হচ্ছে যে মূল কথাটা হচ্ছে যে সেই ইউক্রেন যুদ্ধই হোক, গাজা যুদ্ধই হোক আর মিয়ানমার হোক, এটা কবে শেষ হবে, কিভাবে শেষ হবে, এটার উত্তর কিন্তু কেউ এখন দিতে পারছে না। এই এক্সিট স্ট্র্যাটেজি কারো কাছেই নেই, রাশিয়ার কাছেও নেই, ইউক্রেনের কাছেও নেই, নেতানিয়াহুর কাছে নাই, বাইডেনের কাছে আছে কিনা সেটা জানি না, মিয়ানমার সরকারের কাছে জানি না, ভারত বা চীনের কাছে আছে সেটা আমরা জানি। সকল যুদ্ধই দীর্ঘায়িত হচ্ছে। জি, আমরা ছোট রাষ্ট্র হলেও আমাদের ক্ষতির পরিমাণ কিন্তু অন্য কোনো রাষ্ট্রের চেয়ে কম নয়। এবং মিয়ানমার পরিস্থিতি তো একেবারেই আমাদের পাশের দেশ, প্রতিবেশী আমরা পরিবর্তন করতে পারবো না। এবং বাংলাদেশ মিয়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকলেও এই বিষয়টিতে বেশ অবস্থান তেতো হয়ে তৈরি হয়েছে, বিশেষ করে রোহিঙ্গা পরিস্থিতির কারণে। সবকিছু মিলিয়ে যুদ্ধ পরিস্থিতির দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ তার ক্ষতি সামাল কিভাবে দেবে সেই আবহ তৈরি করার চেষ্টা করছে। আহসান এইচ মনসুর, শমশের মোবিন চৌধুরী এবং একই সঙ্গে আমাদের সাথে ছিলেন এমদাদুল ইসলাম। আপনাদের 3 জনকে ধন্যবাদ জানাই আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আজকের আলোচনায় আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। সকলকে জানাই শুভরাত্রি।